ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আপনার মানিব্যাগ কিংবা এটিএম কার্ডটি কি নিরাপদ? অনেকের কাছে এখন আর এই প্লাস্টিক মানি নিরাপদ না, কারণ আন্তর্জাতিক প্রতারক চক্র ঢুকে পড়েছে আপনার আমার কাছে থাকা সুরক্ষিত এটিএম কার্ডে। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে গত এক বছরে সারা বিশ্বে শুধু এটিএম বুথ থেকে $16 বিলিয়ন হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। দুষ্টু চক্র মাত্র এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের এটিএম বুথে হানা দিয়ে হাতিয়ে নিয়েছে 20 লাখেরও বেশি টাকা। কিভাবে কোন কৌশল ব্যবহার করছে এই চক্র, তারই অনুসন্ধান করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। ইউটিউবে আপ করা এসব ছবির সাথে ডিজিটাল দুনিয়ার বাসিন্দারা কম বেশি পরিচিত। এই জগতে যারা বিচরণ করেন তাদের মনোরঞ্জনের খোরাকও বলা যায় এসব ছবি। তবে এসবই ছিল বিদেশ বিভুঁয়ের ডিজিটাল পকেট মারার দৃশ্য। দশক চারেক আগে পশ্চিমের দেশগুলোতে মূলত শুরু হয় এটিএম কার্ডের মাধ্যমে অর্থ লেনদেনের মতো গুরুত্বপূর্ণ আন্তঃব্যাংক বাণিজ্য। আর আমাদের দেশে এর ব্যবহার শুরু হয় 1994 সাল থেকে। ধীরে ধীরে বাড়তে থাকে এর ব্যবহার। বর্তমানে এটিএম কার্ডধারীর সংখ্যা জানা না গেলেও 53টি বাণিজ্যিক ব্যাংক 7,000-এরও বেশি এটিএম বুথ বসিয়েছে গ্রাহকদের সেবা দেওয়ার জন্য। গ্রাহক সংখ্যা দ্রুত গতিতে বাড়লেও গুরুত্বপূর্ণ এই স্থাপনা কতটা নিরাপদ? এমন একটি প্রশ্নের সূত্র ধরেই ক্রাইম ওয়াচ টিম রাজধানীর বিভিন্ন এলাকার এটিএম বুথে যায় সরেজমিনে। বিশ্বাস করে আপনার আমার অর্থ যাদের জিম্মায় থাকে, এই হলো তাদের হাল। কোথাও কোথাও তো নিরাপত্তা রক্ষীকেই দেখা যায় না নিজের স্থানে। এবার আমাদের দৃষ্টি মিরপুরের শেওড়াপাড়ার একটি নির্দিষ্ট এটিএম বুথের দিকে। হেলমেট পরা এক গ্রাহককে কোনো বাধা কিংবা প্রশ্ন ছাড়াই বুথের ভেতরে ঢুকতে দিলেন এখানকার নিরাপত্তা কর্মী। যখনই ঢুকছেন তখনই হেলমেট আমার মনের ভেতর সঙ্গে সঙ্গে স্মরণে চলে আসছে যে হেলমেট ছাড়া ঢোকা নিষেধ। কিন্তু যখনই ঢুকে আপনি বেড়ে চলে আসলেন, আমি তখনই বুঝতে পারলাম আর কি। আপনি আটকালেন না কেন? না, আটকানো আমাদের আছে, মানে আটকানো তো আমাদের কোনো কোম্পানির নিয়ম নেই। আমাদের আছে যে হ্যাঁ বলতে হবে, যদি সে না মানে তার সাথে জোর জাপটা করা যাবে না, খারাপ ব্যবহার আচরণ করা যাবে না। এই বুথের দিকে বিশেষ নজর দেওয়ার কারণ হলো এখান থেকেই গেল 12ই ফেব্রুয়ারি সংবাদকর্মী মাহবুবা আক্তার ডিনার 1 মিনিটের ব্যবধানে 40,000 টাকা করে 80,000 টাকা তুলে নিয়েছিল প্রতারক চক্র। অ্যাকাউন্ট থেকে এটিএম বুথ থেকে টাকা তুলে নিয়ে গেছে। তো দেখাচ্ছে যে SMS পেয়েছি আমি আমার মোবাইলে যে 2টা ট্রানজ্যাকশন হয়েছে, 40-80,000 টাকা 2টা ট্রানজ্যাকশন হয়েছে। আমি আবার SMS দেখে কার্ড মিলায় দেখি যে আমার কার্ড অ্যাকাউন্ট নাম্বার আমার। পরে আমি কাস্টমার কেয়ারে ফোন করছি শিওর হওয়ার জন্য। তো ওরা বললো যে না, সিস্টেমের কোনো ঝামেলা না, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে এবং যেখান থেকে SMS আসছে ওই সব জায়গা থেকেই তোলা হয়েছে। একটা ভরসা থেকে ব্যাংকে টাকাটা রাখি আমরা, কারণ ব্যাংকের প্রতি একটা আস্থা আছে আমাদের। 1 টাকা হলেও কিন্তু আমরা নিয়ে ব্যাংকে রেখে দেই যে না, আমার টাকাটা ওরা মানে সহি সালামতে রাখবে।
এমন এক সময় ডিনার টাকা তুলে নিল প্রতারকরা যখন তিনি ঘুমিয়েছিলেন। 20,000 টাকার বেশি একসাথে তুলতে না পারলেও 40,000 টাকা করে কিভাবে তুলে নিল চক্রটি? আমি কখনো 20,000 টাকার বেশি তুলতে পারিনি। ঘুমায়াছিলাম, 8টার দিকে উঠে দেখি যে ব্যাংক থেকে অনেকগুলো SMS। তো দেখলাম যে ব্যাংক শুক্রবার এতগুলো SMS কেন পাঠালো। পরে পড়তে গিয়ে দেখি যে ট্রানজেকশন হয়েছে আমার। ধরেন আমি যখন যাই, কার্ডটা যখন ট্রানজেকশন দিই, আমার কিন্তু 2 মিনিট বেশি টাইম লাগলে সিকিউরিটি কিন্তু বারবার গিয়ে দেখে কেন আমি এত টাইম নিচ্ছি। তো এখানে কোনো ডিভাইস বসায়, ক্যামেরা বসায়, অ্যাটলিস্ট 2টা ডিভাইস বসানো হয়েছে ওদের ভাষ্য মতে। একটা দিয়ে পাসওয়ার্ড ক্যাপচার করছে, একটা স্কিমে ক্লোন করছে ডাটাটা। তো সেক্ষেত্রে দুইটা মেশিন বসাতে তো টাইম লাগছে, একটু ডিভাইসটা টাইম লাগছে না? কি বলেন বুথের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী দাউদ? একটা লোক আসছিল, লম্বা করে সুন্দর, তো উনি আসে সাধারণভাবে যেভাবে লোকে টাকা উঠে নিয়ে যায় উনি ঠিক একইভাবে টাকা উঠে নিয়ে চলে গেছে। তো এর আগে তো আমাদের কাছে কোনো ইনফরমেশন আসেও নাই, আমরা জানিও না যে বাইরে থেকে লোক এসে তারা এইভাবে টাকা উঠে নিয়ে যাচ্ছে। ছোটো ওই যে শীতের মাঝে যে এরকম ক্যাব পরো, এরকম ক্যাব পরো, একটা ক্যাব টুপির মতো একটা ক্যাব ছিল আর কি। তো আপনি তাকে আটকাননি কেন? আটকানে স্যার, তখন আমরা তো জানি না যে এগুলা হচ্ছে। তারপরও কি সতর্ক হতে পেরেছে এসব বুথের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা? শুধু সংবাদকর্মী ডিনাই নয়, তার মতো বহু গ্রাহকের 20 লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। যদিও তাদেরকে স্বল্প সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা যাতে ক্ষতিটা কম হয় গ্রাহকদের এবং তার টাকা যেন গ্রাহক পেয়ে যায় তৎক্ষণাৎভাবে, এবং এই ভয়টা যেন না থাকে যে এই ডিজিটাইজেশন আমার কোনো ক্ষতি করতে পারে বা ডিজিটাইজেশনে যাওয়া উচিত হবে না, এই ধরনের চিন্তা যেন মানুষের না থাকে। মানুষ যেন অটোমেশনকে ভয় না পায় এবং আরও অটোমেটেড পদ্ধতিতে সমস্ত আমাদের কাজকর্ম যেন আমরা করতে পারি, সেইটার জন্যই কিন্তু আমরা চেষ্টা করি। ভার্চুয়াল জগতের এই ডিজিটাল চোররা এখন আপনার আমার পকেটেই বা হানা দিচ্ছে কিভাবে? কি বলছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান? তারা কোনো চিপস বা ক্যামেরা ব্যবহার করে পিনকোড চুরি করে যে এটিএম বুথ থেকে টাকা হাতিয়ে নিয়েছে সেটি নয়, পাঞ্চ মেশিন ব্যবহার করে পাঞ্চ মেশিনের সাহায্যে টাকা হাতিয়ে নিয়েছে। তারা হয়তো মনে করেছে আমাদের টেকনোলজিক্যাল যে সাপোর্ট বাংলাদেশের ওরকম নাই, হয়তো আমাদেরকে তারা আন্ডারস্টিমেট করেছিল, যে কারণেই তারা এই বেপরোয়া হয়ে এই ভুলটি করেছে। প্লাস্টিক মানির ডিভাইস নিয়ে যারা কাজ করেন প্রতারক চক্রের চাতুরতায় তাদেরও ভ্রু কুঁচকে যাওয়ার অবস্থা। এটিএম ট্রানজ্যাকশনের হিস্ট্রি বা ট্রাস্ট মোর দেন 40 ইয়ার্স। তো 40 ইয়ার্সে আমরা যেহেতু প্লাস্টিক মানিতে মুভ করছি, আমার মনে হয় যে টেকনোলজিক্যাল জ্ঞানের অভাবে আমরা আসলে অনেক ক্ষেত্রে মানে এই ফ্রড ফরজারির মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে যারা এন্ড ইউজার, টেকনোলজি ব্যাড গাই বলেন, তারা তো অনেক স্মার্ট, তারা আপনার ইনফরমেশনগুলো নিয়ে যাচ্ছে, ব্যাক এন্ডে ক্লোনিং করে আপনাকে সাবার করে দিচ্ছে। তবে একসাথে অনেক গ্রাহকের টাকা চুরির ঘটনায় তোলপাড় সৃষ্টি হওয়ায় গ্রাহকরা যেমন তাদের হারানো টাকা ফেরত পেয়েছেন, তেমনি এটিএম বুথের নিরাপত্তা নিশ্চিত করতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। কিন্তু বছর 2 আগে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় হঠাৎ একদল দুর্বৃত্তের হাতে পড়ে কি হয়েছিল মালয়েশিয়ান ব্যবসায়ী এটিএম কার্ড ব্যবহারকারী বাংলাদেশি বংশোদ্ভূত মাইনুর শিকদারের। হঠাৎ করে একটা মাইক্রোবাস আসলো, ব্ল্যাক টিন্টেড, আর 4-5 জন ধরে আমাকে একটা অস্ত্র দেখে মানে গাড়ির ভিতরে উঠে ফেললো। গাড়ি উঠে পড়ে পরে শাহবাগ পর্যন্ত গেল, পরে মারধর শুরু করলো। এটিএম কার্ডগুলো পাওয়ার কারণেই আমার বেশিক্ষণ আটকায় রাখছে আর কি। তারপরে প্রত্যেকটা এটিএম কার্ড 3টা এটিএম কার্ড ছিল, প্রত্যেকটা বুথে থেকে 50,000 টাকা করে টাকা উঠাইছে। অভিযোগ দায়ের করেছেন 2 বছর হলো, কিন্তু কোনো প্রতিকার কি পেয়েছেন তিনি? হাত পা বাঁধা অবস্থায় ঢাকা ইউনিভার্সিটির এইখানে ছেড়ে দিয়েছে আর কি আমাকে মূলত। এরপরে থানায় গেলাম যে আমার এই অবস্থা হয়েছে এই জায়গায়,
পরে এরা আমি একটা জিডি করলাম, জিডি করার পরে আর তো আর কিছু হইলো না, এটা এভাবেই পড়ে আছে। না না, কোনো কিছু আর জানাই নাই আর কি। পুলিশ আমার নাম্বার দিয়ে আসলাম, কোনো কিছু জানাই নাই। দর্শক, আপনার কাছে থাকা এটিএম কার্ডটিও কি নিরাপদ? আর অগাধ আস্থা ও বিশ্বাস থেকে শপিং মল, রেস্টুরেন্ট কিংবা কফি শপে যাদের হাতে আপনার কার্ডটি তুলে দেন, তারাই বা কতটা দায়িত্বশীল? দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদেরকে আরও একবার স্বাগত। কথায় আছে, বন্দুকের গুলি আর অর্থ, এই দুটি হাতছাড়া হয়ে গেলে নাকি আর ফেরত আসে না। অভিযোগ দায়ের করা হয় ঠিকই, কিন্তু প্রতিকার পাওয়া যায় কি? ভুক্তভোগী মানুষের আসলে যাওয়ার জায়গা কোথায়? সুপার শপ, চেইন শপ, শপিং মল, রেস্টুরেন্ট কিংবা কফি হাউসে হাজারো ক্রেতার ভিড়। নানা ঝক্কি ঝামেলা এড়াতে এসব স্থানে কেনাকাটা কিংবা সময় কাটাতে আসেন ব্যস্ত নাগরিক জীবনের বহু মানুষ। একটু সচ্ছল এবং সময় সচেতন ক্রেতারাই মূলত আসেন এসব প্রতিষ্ঠানে। এসব দোকানে যেমন কাগজে নোট ব্যবহার করা হয়, তেমনি ব্যবহার হয় প্লাস্টিক মানিও। তবে কেনাকাটায় যতটা সচেতন এসব ক্রেতা, এটিএম কার্ড ব্যবহারে কি অতটা সচেতন হতে পেরেছেন তারা? ক্রাইম ওয়াচ টিমের চোখেও ধরা পড়েছে একই কার্ড দুবার পাঞ্চ করছে সুপার শপের বিক্রয় কর্মীরা। দুবার ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে? আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই অথবা যে কোনো শপিং মলে আমরা যখন কোনো শপিং করতে যাচ্ছি, ইজিলি আপনি আপনার কার্ডটা তার হাতে তুলে দিচ্ছেন। এখন অনেক ক্ষেত্রেই আপনি লক্ষ্য করছেন না যে এই কার্ডটা দিয়ে যে সোয়াপ করছে সে, এখানে অনেকবার দেখবেন যে ডাবল সোয়াপ হচ্ছে কিনা। তার পাশে আরেকটা ডিভাইস আছে, ক্লোনিং করে আপনার ইনফরমেশনগুলো নিয়ে যাচ্ছে। সে দেখা গেল সোয়াপ করার সময় কোনো একটা কারণে নেটওয়ার্ক অজুহাত দেখায়া সে করলো কি, দেখবেন একটা ডিভাইস বদলে আর একটা ডিভাইসে সোয়াপ করলো, কারণ অনেকগুলো পজ থাকে ওখানে। আসলে আপনার ইনফরমেশনগুলো সে নিয়ে গেল, সো আপনি বিপদে পড়ে গেলেন। পরে ক্লোনিং করে আপনাকে 12টা বাজায় দিল, এবং আপনার মনে হচ্ছে না যে পিন দিচ্ছেন, বিকজ আপনি ট্রাস্ট করেন। সো এইগুলোকে ব্যাড গাই যারা আছে, টেকনোলজি ব্যাড গাই বলেন, তারা তো অনেক স্মার্ট। তারা আপনার ইনফরমেশনগুলো নিয়ে যাচ্ছে, ব্যাক এন্ডে ক্লোনিং করে আপনাকে সাবার করে দিচ্ছে। যেখানে দেখবেন দোকানদাররা অনেক সময় পজ টার্মিনালে গিয়ে আমি যখন দিলাম কার্ড, তখন কিন্তু নিয়ম হলো যে আমার কার্ডের পিছনে ছবি আছে, ছবির সাথে আমার চেহারা মিলিয়ে নেওয়া। দোকানদারের দায়িত্ব হলো মিলিয়ে নেওয়া। অথবা সাইনটা আমি যে সাইন করলাম স্লিপে, সেই সাইনের সাথে এটিএমের কার্ডের পিছনে যে সাইন আছে সেই সাইনটা মিলিয়ে নেওয়া। দোকানদাররা কিন্তু এগুলো দেখে টেকে না। তারা কার কার্ড, আপনি যে কোনো কার্ড নিয়ে যান, নিয়ে আপনি দেন, দেখবেন সে ট্রানজ্যাকশন করে আপনাকে মালামাল দিয়ে দিতেছে। তারা ওই ধরনের দায়িত্ব নিচ্ছে না। ফলে হচ্ছে কি, এখানে ভালনারেবিলিটি বেশি পসে, এই জন্য পসে ইএমভি হওয়াটা মাস্ট। আর তারপরে ভালনারেবল হলো আপনার ই কমার্স, যেখানে আমি এই কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট আর সিবিবি, 3টা তথ্য কিন্তু কার্ডের গায়ে লেখা থাকে। এই 3টা তথ্য যদি আমি পেয়ে যাই, সেই তথ্য ব্যবহার করে কিন্তু আমি ই কমার্সে একটা ট্রানজ্যাকশন করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে দিতে পারি। তাদের এই উদ্বেগের কারণও যথার্থই। এই যেমন রিফাত শাহরিয়ার, একটি বেসরকারি মালিকানাধীন কোম্পানিতে আইটি সেকশনে কাজ করেন তিনি। বাড়িতে যাওয়ার সময় পরিবার সদস্যদের জন্য কেনাকাটা করতে যান একটি চেইন শপে। 4,940 টাকার কেনাকাটাও করেন তিনি। বিনিময় মূল্য পরিশোধে তিনি এটিএম কার্ড তুলে দেন বিক্রয় কর্মীর কাছে। মাত্র 5 সেকেন্ডের ব্যবধানে দুবার এটিএম কার্ডটি পাঞ্চ করেন বিক্রয় কর্মী। ফলে যা হবার তাই হলো, কাটা গেল দ্বিগুণ টাকা। আমার টাকার মানে সেম অ্যামাউন্ট ডবল কাটছে। ডবল কাটার কারণে আমি বলছি যে আপনার ডবল কাটছেন, আপনার আমার ট্রানজ্যাকশনে দেখছি আমার ডবল টাকা কাটা গেছে, আপনি দেখেন আপনি ভুল হয়েছে হয়তো, আমার টাকাটা সেটা ব্যাক দেন। বলছে না, আমাদের এখানে একবার ট্রানজ্যাকশন হয়েছে, 2বার হয়নি। তারা বলতে তারা ব্যাংকের সঙ্গে কথা বলছে যে ওদের এখানে কোনো সমস্যা হয়নি, আপনি আপনার ব্যাংকে দেখেন। প্রথমবার পাঞ্চ করার পরে আপনার প্রথমবার ডিক্লাইন দেখাইছে, বাট আমি দ্বিতীয়বার পাঞ্চ করার পর স্লিপটা বের হয়েছে। বাট আমার যখন শেষ সেটেলমেন্ট বের করছি, সেটা আমার একবারই টাকা কাটছে। এবং আমি বলছি যে আমাদের একবার টাকা কাটছে, আপনি আমার ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসেন, তারপর দেখতেছি। দ্বিগুণ টাকা অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে এমন তথ্য জানানো হয় দোকান কর্তৃপক্ষকে। তারা জানান
ভুল তাদের নয়, ব্যাংকের। সে অনুযায়ী ব্যাংকে যোগাযোগ করেন রিফাত। ব্যাংক কর্তৃপক্ষ দায় নিতে চায়নি। তারা জানায় 5 সেকেন্ডের ব্যবধানে যে মেশিনে কার্ডটি পাঞ্চ হয়েছে, দ্বিগুণ টাকা তাদের অ্যাকাউন্টেই জমা হয়েছে। অগত্যা সেখানেই যেতে হয় রিফাতকে, সাথে ক্রাইম ওয়াচ টিমও যায়। আমি যখন আমার ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসলাম তখন তারা বলতেছে যে না আমাদের এখানে আমাদের ভুল না আপনাদের ভুল। তারা কোনোভাবেই মানতে রাজি না যে তাদের ভুল। এই হচ্ছে কথা। ব্যাংকে ভেরিফিকেশন করে যেটা বুঝলাম যে ব্যাংকে টাকাটা ট্রানজাকশন হয়েছে, তাদের অ্যাকাউন্ট থেকে হয়েছে, বাট তারা না করতেছে। সেটা কত সময়ের ব্যবধানে ব্যাংক কি বলেছে? ব্যাংক বলছে 4 থেকে 5 সেকেন্ডের ব্যবধানে। আমার যে স্টেটমেন্ট যা আছে সেই স্টেটমেন্টে কিন্তু একবার আছে পাঞ্চ করছে যে প্রথম পাঞ্চ করছিল, প্রথম পাঞ্চে কিন্তু টাকা কাটে নাই, স্টেটমেন্টে যা দেখলাম আমি আর কি। আর যা যে দ্বিতীয় স্টেটমেন্ট ইয়েতে মোটামুটি দ্বিতীয় পাঞ্চের টাকাটা কাটছে। গ্রাহকের হয়রানির কথা চিন্তা করে তাৎক্ষণিক রিফাতকে টাকাও ফেরত দেন দোকান মালিক। আমার এই মেশিন ফল্ট না, ফল্ট হচ্ছে ব্যাংকের মেশিন, ওই যেটা যে আছে আপনার কার্ড পাঞ্চ করে, আপনি ব্যাপারটা বুঝেন। হ্যাঁ, ওই মেশিনে ফল্ট হচ্ছে। কার্ড প্রথমে একবার পাঞ্চ করছে, পেপার আসি নেই, পরে দ্বিতীয় আবার পাঞ্চ করছে, দ্বিতীয়বার পেপার আসছে, সেই পেপারটা যে এই যে এখানে। তো এখন আবার যেহেতু স্টেটমেন্টে 2 বার আসছে, সেহেতু উনি রাইট, উনি 2 বার কেন উনি টাকা দেবে, উনি কাস্টমার, উনি তো একবারই টাকা দেবে, তাই না? তো উনি রাইট আছে, ব্যাংক ভুল করছে, আমরা রিফান্ড করে দিচ্ছি, এখন আমরা ব্যাংকের সাথে এই কাগজ নিয়ে বসবো। রিফাতের টাকা ফেরত দিলেও দোকান মালিক দাবি করেন ভুল হয়েছে ব্যাংকেরই, কারণ অতিরিক্ত টাকা কাটলে দিন শেষে তাদের অ্যাকাউন্টেই জমা হতো। তবে ভুল যারই হোক না কেন, গ্রাহক হিসেবে হয়রানির শিকার হতে হলো রিফাতকেই। এটিএম বুথে স্কিমিং মেশিন বসিয়ে প্রতারণা করার চেয়েও শপিং মলগুলোর পজ মেশিনকে আরও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করছেন এই বিষয়ে কাজ করা বিশেষজ্ঞরা। পিনকোডটা লাইক সন্দুকের চাবি আসলে। আমরা এই পিনকোড আমি অনেকের দেখছি, সিনিয়র লোক, সে একজন তার পিউনকে দিয়ে দিচ্ছে যে তুমি টাকা উঠে নিয়ে আসো, আমার পিনকোড হচ্ছে এই। সো প্রথম কথা হলো, আপনি দয়া করে যারা কার্ড ইউজ করেন, আপনি স্মরণ রাখেন আপনার পিনকোডটা, মেমোরিতে রাখেন, কখনো এটা লিখে রেখেন না, কখনো এটা ওভার দ্য ফোন বলেন না, কখনো এটাকে যেখানে সেখানে যাকে যাকে দিয়ে ব্যবহার করেন না, কারণ এটা আপনার ওই অ্যাকাউন্টের চাবি আসলে। সো ডোন্ট এটা মিস ইউজ যাতে কেউ না করে। তোলপাড় করা ঘটনা ঘটলেও বিশেষজ্ঞরা বলছেন এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। আসলে কি তাই? খোদ শস্যের ভেতরেই যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবে কে? ব্যাংকের এক শ্রেণীর কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসেই মূলত আন্তর্জাতিক চক্রটি আপনার আমার পকেট কেটে নিচ্ছে, নিরাপত্তা ব্যুহ ভেদ করে ঢুকে পড়ছে স্পর্শকাতর স্থানে। এই ডিজিটাল অপরাধীদের রোধ করার কোনো পথই কি খোলা নেই? দর্শক, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রাইম ওয়াচে। এটিএম বুথগুলোতে শুধুমাত্র অ্যান্টি স্কিমিং ও পিনশিল্ড ডিভাইস স্থাপন করে সম্পূর্ণভাবে জালিয়াতি রোধ করা সম্ভব নয়। এই তথ্য জানিয়ে এটিএম সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা বলছেন, এটিএম লেনদেনে সন্তোষজনক নিরাপত্তার জন্য চিপযুক্ত ইএমভি কার্ডের প্রচলন করতে হবে। পাশাপাশি এটিএম বুথগুলোকেও ইএমভিতে রূপান্তর করার তাগিদ তাদের। বাংলাদেশ ব্যাংকের এমন পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে সময় লাগবে অনেক। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে বিভিন্ন এটিএম বুথ থেকে আন্তর্জাতিক প্রতারক চক্র তুলে নিয়ে গেছে 20 লাখেরও বেশি টাকা। পোল্যান্ড ও জার্মানির দ্বৈত নাগরিকত্বের দাবিদার টমাস পিটার চক্র এতটাই ধূর্ত যে তাদের কূটকৌশলের থাবায় কেঁপে উঠেছে ডিজিটাল মানি ওয়ার্ল্ড। পিটার, তার স্প্যানিশ বন্ধু রোমিও এবং ইউক্রেনের আরেক বন্ধু আন্দ্রে সহ বিভিন্ন এটিএম বুথে স্কিমিং মেশিন বসায় তারা। এটিএম বুথে জালিয়াতির ঘটনায় হইচই পড়ার পর বুথের ক্লোজ সার্কিট ক্যামেরা দেখে পিটারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বাংলাদেশেই কি প্রথম ধরা পড়ল পিটার? পিউতরের কাছেও পাসপোর্ট পাওয়া গেছে এক দেশের, কিন্তু তার আবার ন্যাশনাল আইডি পাওয়া গেছে অন্য দেশের।
ফলে এগুলো সঠিক কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্যই আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আর প্রিয়তর আগেও বাংলাদেশি প্রবাসী সহ এরা এরা হয়েছে, এরা ফ্রড জালিয়াতির বিষয়ে এটা টেলিগ্রাফের 2010-এ লন্ডনে প্রকাশিতও হয়েছে এদের এই ধরনের ফ্রড সম্পর্কে। তো এখন পর্যন্ত সে বলেছে যে সে 3-4টা দেশে সে ওয়ান্টেড, ওই সমস্ত জায়গায় ওয়ান্টেড। তো ওখানে আমরা তথ্য ইন্টারপোলের মাধ্যমে চাওয়ার যে প্রক্রিয়া সেটি আমরা শুরু করেছি, সেখান থেকে তথ্য এলে সেই হয়তো আরও কিছু আমরা জানতে পারব। এটিএম কার্ডের তথ্য চুরি করা এবং জালিয়াতির অর্থ কাদের মাধ্যমে নিরাপদ করছে পিটার চক্র? প্রিয়তরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি গ্রেপ্তারকৃত বাকি যে 3 জন, অন্য 3 জন অর্থাৎ সিটি ব্যাংকের কর্মকর্তা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে ইতোমধ্যেই তারা চাঞ্চল্যকর তথ্য সেটি আমাদের সরবরাহ করেছেন। তাতে বিভিন্ন কিছু ব্যবসা প্রতিষ্ঠান, তারপর কতিপয় আবাসিক হোটেল, কোনো ট্রাভেল এজেন্সি, এদের নাম বেরিয়ে আসছে। তাদের মাধ্যমেও এই জালিয়াতিগুলো হয়েছে। 5 লাখ 7 লাখ টাকার অনেকগুলো ট্রানজ্যাকশন হয়েছে এক একটা প্রতিষ্ঠানের নামে, যেগুলোর সাথে তাতে তাদের যে কাজ এবং কাজের সাথে এই ট্রানজ্যাকশনের আসলে কোনো ভূমিকা নাই বা খুব একটা রিলেটেড না এই ধরনের। তো সেগুলো যাচাই বাছাই সাপেক্ষে আমরা এত তথ্য পেয়েছি যে এটা আসলে চাঞ্চল্যকর তথ্য, এবং এই তথ্য আমরাও জানতাম না এবং ব্যাংক অথরিটিও আসলে কোনো ক্ষেত্রে জানতো না, সংশ্লিষ্ট 2-1 জন ছাড়া। তবে আশার কথা হলো এবার নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ব্যাংকও। বড় ধরনের দুর্ঘটনার আগেই এসব এটিএম বুথে 1 মাসের মধ্যে এন্টি স্কিমিং ও পিনশিল্ড ডিভাইস বসানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইএমভি চিপ বেস কার্ড করা এবং শুধুমাত্র কার্ডটা করলে হবে না, এটিএম বুথটা করতে হবে। কিন্তু এটা তো একদিনে সম্ভব না, এটা আমাদের বুঝতে হবে। কাজে আমাদের ধীর গতিতে যেতে হবে, কিন্তু আমাদের ওখানে যেতে হবে। ইএমবিও যারা প্রচলন করেছে মাস্টার কার্ড ভিসা, তারা বলেছে যে ইএমবির এই চিপের পাশাপাশি তুমি এখানে ম্যাগনেটিক স্ট্রিপও রাখবা। এই ম্যাগনেটিক স্ট্রিপ রাখবা এই জন্য যে যেসব এটিএমে যাওয়ার পর তুমি কার্ড দিলে ইএমবির এই চিপ রিড করতে পারে না, সেখান থেকে ম্যাগনেটিক স্ট্রিপ থেকে রিড করবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি ফ্রড হয় তাহলে ওই এটিএম যেহেতু ইএমবি রিড করতে পারে না, কাজে ওই এটিএমওয়ালারা দায়ী হবে। ওই এটিএম যে ব্যাংক বসিয়েছে সেই ব্যাংক দায়ী হবে। এর ওই ব্যাংক এই প্রতারিত হয়েছে যে পরিমাণ টাকা, সেই পরিমাণ টাকা দিতে বাধ্য। এটাকে বলে লায়াবিলিটি শিফট। বিশ্বব্যাপী এটিএম জালিয়াতির কারণে ইউরোপে মাস্টার কার্ড এবং ভিসা এই 3টি প্রতিষ্ঠান এক হয়ে একটি গবেষণা করে, যার ফলাফল হিসাবে 1993 সালে তারা চিপযুক্ত বা ইএমভি কার্ডের প্রচলনের সিদ্ধান্ত নেয়। যখন নাকি চিপ বেসড হয়ে যাবে তখনও যে একেবারে বন্ধ হয়ে যাবে তাহলে তো সারা পৃথিবীতে বন্ধ থাকতো। কাজে আমার নতুন নতুন জিনিস কিন্তু আসবে। এখন পর্যন্ত আমরা ফিজিক্যাল সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে, কিন্তু লজিক্যাল সিকিউরিটি কিন্তু এখনও হ্যাম্পার হয়নি, সেটাও হতে পারে সামনে। কাজে সেই জিনিসগুলোর জন্য আমার প্রস্তুতি থাকতে হবে। আমাকে যথেষ্ট প্রস্তুতি, সেটা ফিজিক্যাল লজিক্যাল নানানভাবে আমার সিকিউরিটি মেজার নিতে হবে। সে মেজার যে কেউ ভাঙবে না কোনো দিন, এটা আমরা বলতে পারি না। এটা ভাঙলেও সাথে সাথে সেটা প্রতিরোধ করতে হবে এবং অ্যাডভান্স চিন্তা করতে হবে যে কী ধরনের থ্রেড আসছে সামনে, সারা পৃথিবীতে কী থ্রেড আসছে। কাজে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বাংলাদেশ ব্যাংক এটার সাথে থাকবে এবং এটা করে যাবে। বাংলাদেশেও কিছু ব্যাংক ইএমভি কার্ড চালু করলেও বেশিরভাগ বুথই এখনো নন ইএমভি। এখানে ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডের প্রচলনই বেশি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বলছে পুরোপুরি ইএমভিতে রূপান্তর করাটা বেশ সময় সাপেক্ষ, তবে পর্যায়ক্রমে তাও করা হবে। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক এবার কঠোর থাকবে, কারণ ইতিমধ্যে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, এখানে আর নরম হওয়ার কোনো সুযোগ নাই। আমরা শক্ত অবস্থানে থাকব। দর্শক, এতক্ষণ দেখলেন আমাদের অনুসন্ধান। এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব
অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।